দর্শক, আবারও আমন্ত্রণ নেটিজেন ভার্সেস সিটিজেন অনুষ্ঠানে। সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। এবার একটু আন্তর্জাতিক এরিনায় যাব। মোড়লদের মধ্যে বিরাজমান শীতল যুদ্ধ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা 2018 সালে শুরু হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চীনের বিরুদ্ধে শুল্ক আরোপ করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ ছিল যে চীন অন্যায্য বাণিজ্যিক চর্চা, মেধাস্বত্ব চুরি এবং জোরপূর্বক প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে মার্কিন কোম্পানিগুলোর ক্ষতি করছে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র চীনের প্রায় $340 বিলিয়ন পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করে। এরপর চীনও পাল্টা শুল্ক আরোপ করে মার্কিন পণ্যের ওপর। উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের সয়াবিন, গাড়ি, বিমান এবং অন্যান্য কৃষি পণ্যগুলো চীন থেকে শুল্ক আরোপের শিকার হয়। এতে উভয় দেশের অর্থনীতি এবং বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় অস্থিরতা সৃষ্টি হয়। চীনও যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পর পাল্টা শুল্ক আরোপ করে। চীন 2018 সালে 545টি মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপ করে, যার মধ্যে $25 বিলিয়ন পণ্য ছিল। এই শুল্কের ফলে মার্কিন কৃষকদের এবং অন্যান্য ব্যবসায়ীদের ক্ষতি হয়। শুল্কের কারণে অনেক আমেরিকান কোম্পানি চীনে ব্যবসা পরিচালনা করতে আরও কঠিন অবস্থায় পড়তে থাকে। এই বাণিজ্য যুদ্ধের ফলে বিশ্ব সরবরাহ চেইনে অস্থিরতা তৈরি হয় এবং বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করে। 2020 সালে উভয় দেশ ফেজ 1 বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে, যেখানে চীন আরও বেশি মার্কিন পণ্য কেনার এবং মেধাস্বত্ব সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে বেশিরভাগ শুল্ক তখনও বহাল ছিল এবং বাণিজ্য উত্তেজনা ট্রাম্প প্রশাসনের পরেও অব্যাহত থাকে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ককে দীর্ঘমেয়াদী প্রভাবিত করেছে। বিশ্ববাজারে চীনের অনেক পণ্য অতিরিক্ত শুল্কের কারণে বেশি দামে বিক্রি হতে শুরু করে, যার প্রভাব যুক্তরাষ্ট্রের ক্রেতাদের ওপর পড়ে, কারণ তাদের জন্য পণ্যের দাম বৃদ্ধি পায়। এটি মূল্যস্ফীতির সৃষ্টি করে এবং মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়। এছাড়া বহু দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে। বিশ্ব বাণিজ্যে শুল্ক আরোপের ফলে বাংলাদেশের পোশাক খাতে কিছুটা সুযোগ তৈরি হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পোশাকের শুল্ক বৃদ্ধির কারণে বিশ্লেষকরা মনে করেন চীন থেকে পোশাকের কিছু অর্ডার বাংলাদেশের দিকে প্রবাহিত হতে পারে। তবে বাংলাদেশকে এর জন্য উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। তবে এর প্রভাব সব সময় ইতিবাচক নাও হতে পারে, কারণ আন্তর্জাতিক অর্থনীতিতে অস্থিরতা এবং মার্কিন বাজারের সংকট বাংলাদেশের রপ্তানিতেও প্রভাব ফেলতে পারে। ভিয়েতনাম ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের সুযোগ কাজে লাগাতে বিভিন্ন কৌশল গ্রহণ করেছে, যা বাংলাদেশের জন্য প্রতিযোগিতার মাত্রা বাড়িয়ে তুলতে পারে। দেশটি অবকাঠামোগত উন্নয়ন, সহজ ব্যবসায়িক নীতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধার কারণে বৈশ্বিক সরবরাহ চেইনে শক্ত অবস্থান তৈরি করেছে। চীনের উপর শুল্ক বৃদ্ধির পর মার্কিন ক্রেতারা স্বাভাবিকভাবেই বিকল্প উৎসের সন্ধানে ভিয়েতনামের দিকে ঝুঁকছে, কারণ দেশটির প্রযুক্তিগত দক্ষতা, দ্রুত উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা এবং বিনিয়োগ বান্ধব নীতির জন্য সুপরিচিত। দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ বাংলাদেশের অর্থনীতির উপর মিশ্র প্রভাব ফেলতে পারে, যার মধ্যে কিছু ইতিবাচক সম্ভাবনা থাকলেও নেতিবাচক দিকগুলো বেশি গুরুতর হতে পারে। স্বল্প মেয়াদে বাংলাদেশের তৈরি পোশাক খাত কিছুটা সুবিধা পেলেও দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার ফলে রপ্তানি প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে, কারণ যুক্তরাষ্ট্র ও অন্যান্য প্রধান বাজারে চাহিদা কমে যেতে পারে। তদুপরি বাণিজ্য যুদ্ধের কারণে চীন যদি নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য অধিক বিনিয়োগ করে এবং অন্যান্য বাজারে প্রবেশের নতুন কৌশল গ্রহণ করে, তবে বাংলাদেশের প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠতে পারে। দর্শক, আজকের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধ এবং এই যুদ্ধের মধ্য দিয়ে কতটা সুফল বা কি প্রবলেম হতে পারে বাংলাদেশের জন্য, সেই নিয়ে আলোচনা করতে চাই। আজকের আলোচনায় আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন বিজেএমের সাবেক পরিচালক শফুল ইসলাম এবং সিটিজেন হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী। দুজনকে স্বাগত জানাই আজকের আয়োজনে। আমি শুরুতেই নেটিজেন হিসেবে যিনি আছেন শফুল ইসলাম, তার কাছ থেকে জানতে চাইব যে এই যে যুক্তরাষ্ট্র চীনের যে অর্থনৈতিক একটা যুদ্ধ, সেই যুদ্ধটা আসলে কোন পর্যায়ে আছে, সেই যুদ্ধটা আপনারা কতটা পর্যবেক্ষণ করেন এবং সেই যুদ্ধের প্রভাবটা আসলে এই পুরো বিশ্বের অর্থনীতিতে কেমন দেখেন বা নেটিজেন হিসেবে কি বর্ণনা করবেন?
ধন্যবাদ আপনাকে। দেখুন, চীন যুক্তরাষ্ট্রের একজন অত্যন্ত ইম্পর্টেন্ট বাণিজ্যিক পার্টনার, এবং আমরাও যুক্তরাষ্ট্রের একজন ইম্পর্টেন্ট বাণিজ্যিক পার্টনার। পার্টিকুলারলি চীনের সাথে আমরা আমাদের সবচেয়ে বড় যে সেক্টর আরএমজি সেক্টর, যেটা আমি রিপ্রেজেন্ট করি, সেই সেক্টরে আমরা কম্পিট করি। সো ইনিশিয়ালি যদি যুক্তরাষ্ট্র চীনকে কোনো অ্যাডিশনাল ট্যারিফ কিংবা ডিউটি অ্যাড করে, দেন দের শর্ট টার্ম বাংলাদেশের জন্য একটা গেইন হওয়ার সুযোগ তৈরি হয়। কারণ যেহেতু ট্যারিফ বেড়ে যাবে, বাংলাদেশের কম্পিটিটিভনেস উইল ইনক্রিজ। কিন্তু এইটা সম্পূর্ণভাবে কাজে লাগানোর জন্য আমাদের কিন্তু কিন্তু প্রস্তুতির দরকার আছে। আমরা বাংলাদেশ থেকে 5টি পণ্য সবচেয়ে বেশি রপ্তানি করি যুক্তরাষ্ট্রে, 5টি ক্যাটাগরিতে। সেই ক্যাটাগরিতে কিন্তু আমরা অত্যন্ত সক্ষম, এবং সেই 5টি ক্যাটাগরিতে আমরা সবচেয়ে বেশি পণ্যই কিন্তু যুক্তরাষ্ট্রে রপ্তানি করি। কিন্তু চীন থেকে যে মার্কেট ডাইভার্সিফিকেশনের যে প্রোডাক্টগুলো বাংলাদেশে আসছে, সেটার জন্য আমাদের সক্ষমতা কিন্তু পুরাপুরি নেই এই মুহূর্তে। যদিও আমাদের অর্ডার কিছুটা বৃদ্ধি পাবে, কিন্তু আমাদেরকে একটা প্ল্যান্ড ওয়েতে আগাতে হবে। কারণ আমাদের যদি প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে পারি, আমরা যদি আরো একটু বেশি নীতিগত সহায়তা পাই সেই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করার কারণে, এবং আমাদের যদি ভাবমূর্তি একটুখানি উজ্জ্বল হয় দেশের, তাহলে কিন্তু এই যে চীনের যে অতিরিক্ত শুল্ক অ্যাড হচ্ছে, তার জন্য যে পরিমাণ অর্ডার চীন থেকে বিভিন্ন দেশে চলে যাচ্ছে, বিভিন্ন সাপ্লাই চেনের বিভিন্ন দেশে যাচ্ছে, ভারতে যাচ্ছে, কম্বোডিয়া যাচ্ছে, ভিয়েতনামে যাচ্ছে, শ্রীলঙ্কায় যাচ্ছে, পাকিস্তানে যাচ্ছে, এই 5টি দেশে সবচেয়ে বেশি যাচ্ছে। এটা থেকে বাংলাদেশ কি সুফল পাবে, কিন্তু পেতে হলে আমাদের নিশ্চয়ই অবশ্যই কিছু করণীয় আছে। শর্ট টার্মে ইয়েস, আমরা কিছু মার্কেট শেয়ার আমরা গেইন করব, কিন্তু এটা লং টার্ম ধরে রাখতে হলে উই হ্যাভ টু গেট প্রিপেয়ার্ড আওয়ারসেলফ। ওকে, আরেকটি বিষয় যদি যদি জানতে চাই যে চীনে যেসব পণ্য মার্কিন পণ্য ঢোকে, বা মার্কিন বাজারে চীনা পণ্য ঢোকে, চীনার পণ্য ঢোকার ক্ষেত্রে তো শুল্ক বেড়ে যায়। সেই শুল্ক বাড়ার ফলে কি কি পণ্য আসলে এক্স্যাক্টলি আমাদের সুযোগ তৈরি হয় এর মধ্য দিয়ে? আমরা যতদূর ইউএসটিআর ডেটাবেস থেকে খবর রাখছি এবং রিসার্চ করছি, তাতে দেখতে পাচ্ছি যে একটা ফ্ল্যাট ট্যারিফ ইম্পোজ করা হচ্ছে চীনের 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 সঙ্গে, সেটা হলো অ্যাবাউট 10% ফ্ল্যাট ট্যারিফ। তাতে আমরা ডেফিনেটলি গার্মেন্টসের ক্ষেত্রে অ্যারাউন্ড 16 থেকে 20% ট্যারিফ দেই কটন প্রোডাক্টে, এবং আপ টু 30% ট্যারিফ দেই সিনথেটিক প্রোডাক্টে। সেক্ষেত্রে চীনও সিমিলার পরিমাণ ট্যারিফ দেয়, এবং সেটা যদি এখন বেড়ে যায় চীনের ক্ষেত্রে, তাহলে বাংলাদেশ একটু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে এই প্রোডাক্ট ক্যাটাগরিগুলোতে। কিন্তু যেটিতে আমরা সবচেয়ে বেশি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পেতে পারি, সেটি হলো চীন অনেকগুলো ফ্যাশন আইটেম এক্সপোর্ট করে। সেই ফ্যাশন আইটেমগুলো বাংলাদেশ যদি কেপেবল হ্যান্ডেল করতে পারে, তার জন্য আমাদের কিছু সক্ষমতা বাড়ানোর দরকার আছে, তাহলে কিন্তু আমরা একটা ভালো মার্কেট শেয়ার চীনের থেকে ক্যাপচার করতে পারবো। এখনো চীনের সাথে বাংলাদেশ যে পরিমাণ পণ্য রপ্তানি করে ইউএস মার্কেটে, এটা বিশাল ডিফারেন্স আছে। প্রায় চীন আমাদের চেয়ে প্রায় 10 থেকে 12 গুণ বেশি গার্মেন্টস পণ্য রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু সেটিকে আমরা কমিয়ে আনতে পারবো। ডেফিনেটলি শর্ট টার্মে আমাদের একটা ইম্প্যাক্ট আসবে, শর্ট টার্মে আমাদের অর্ডার সিচুয়েশন ইম্প্রুভ হবে, কিন্তু সেটার প্রধান অন্তরায় এই মুহূর্তে বাংলাদেশকে কিন্তু আমাদের একটা সিকিউরিটি রিস্কের মধ্যে বাংলাদেশকে ট্রিট করছে আমেরিকান কোম্পানিগুলো। সেই সিকিউরিটি রিস্ক থাকার কারণে আমরা যে পরিমাণ অ্যাডভান্টেজ পেতে যাচ্ছিলাম, সে পরিমাণ অ্যাডভান্টেজ নাও পেতে পারি। আমি একটু সিটিজেনশিপ ডাক্তার শাহাদাত হোসেন সিদ্দিকী, আপনি যেটি বলছিলেন, শোভন ইসলাম, সেই জায়গায় যদি আপনাকে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে চীন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যে যুদ্ধ আমরা দেখেছি, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের ফলে সামরিক যুদ্ধের মধ্য দিয়ে বা সিভিল যুদ্ধের মধ্য দিয়ে অনেক ক্ষতি সাধন হয় পুরো বিশ্বব্যাপী। এই ধরনের অর্থনৈতিক যুদ্ধের ক্ষেত্রে আমাদের মতো দেশের মানে কেন লাভ হয়, অর্থনৈতিক যুদ্ধের কি কি বিষয়গুলো লাভ হয়, এবং এই অর্থনৈতিক যুদ্ধগুলো আসলে আরও কি থ্রেট তৈরি করতে পারে আমাদের মতো দেশের জন্য? জি, ধন্যবাদ। দেখুন, যে আমরা যে দুটো অর্থনীতির কথা বলছি, যে যুক্তরাষ্ট্র এবং চায়না, আসলে গ্লোবাল অর্থনীতিতে এই দুটো অর্থনীতি যদি যোগ করেন, তাহলে তারা কিন্তু একটা মেজর পোর্শন কভার করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটো জায়গায় যদি যুদ্ধ হয়, তাহলে যেমন সম্ভাবনা আছে লাভবান হওয়ার, কিন্তু বিশ্ব অর্থনীতি যদি এই যুদ্ধের সম্মুখীন হয়ে প্রাইস ওয়ারের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু বাংলাদেশকে তার দায়, বাংলাদেশেও ক্ষতির সম্মুখীন হবে ইন এ সেন্স। যেমন বলা হচ্ছে, যেমন আমরা যদি কোভিড কনটেক্সটের কথাই বলি অথবা পরবর্তী সময়ের কথাই বলি, তাহলে দেখবেন যে গ্লোবাল ইকোনমিতে যখন ইনফ্লেশন হয়েছে, তার
জন্য কিন্তু বাংলাদেশ অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের মার্কেটের কথা চিন্তা যদি করেন তাহলে দেখবেন আমরা 23-24 দুটো বছরেই কিন্তু আমাদের যে রপ্তানির পরিমাণটা কমছে বলতে আমি যদি স্পেসিফিক্যালি বলি তাহলে 22 সালে যে প্রবৃদ্ধিটা হয়েছিল বিশাল, সেটা হচ্ছে আমরা প্রায় $10 বিলিয়ন রপ্তানি করেছিলাম, কিন্তু পরবর্তীতে 23 সালে 25% কমে যায় এবং 24 সালে গিয়ে সামান্য 0.44% কমে যায়। অর্থাৎ আমরা স্টিল কমে যাচ্ছে। কারণ হচ্ছে এখন বলতে পারেন যে আমরা কিছুটা স্থিতিশীল অবস্থায় আসছি, কারণ হচ্ছে পৃথিবী গ্লোবাল ইকোনমি দাঁড়াচ্ছে, তাদের ইনফ্লেশনটা নিচের দিকে আসছে, সহনশীল অবস্থায় আসছে, যে কারণে কিন্তু আমরা একটা স্টেবল যে $6.72 বিলিয়ন যেটা করছি, যেটা $9.74 বিলিয়ন পৌঁছেছিল, কিন্তু আমরা কিন্তু আগের অবস্থায় যেতে পারছি না। আমি জাস্ট বলছি যেটা পসিবিলিটি যে গ্লোবাল ইকোনমি যদি ঠিক থাকে, তার পরবর্তীতে এই যুদ্ধ যদি চলে তাহলে হয়তো বাংলাদেশ বেনিফিট নেবে। কিন্তু যদি ধরেন কানাডার ইকোনমি স্লাগিশনেস, মেক্সিকোর অর্থনীতি, এইভাবে যদি ইউরোপিয়ান ইকোনমিও কোনো কারণে যদি মন্দার দিকে যায় তাহলে কিন্তু বাংলাদেশের আরএমজি মার্কেটের যে প্রবৃদ্ধি সেটা ধরে রাখাই কঠিন। এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি অন্যান্য অবস্থা অপরিবর্তিত ধরে আলোচনা করি তাহলে বাংলাদেশের একটা সম্ভাবনার জায়গা উন্মুক্ত হয়, যেটা হচ্ছে বর্তমানে যদি অ্যাভারেজ ট্যারিফের কথা চিন্তা করেন, ডিউটির কথা চিন্তা করেন, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে চায়না বর্তমানে 10% বেশি দিচ্ছে। আমি যেটা হচ্ছে প্রোডাক্ট স্পেসিফিক যদি অন্যান্য ক্ষেত্র বিশেষে যেমন কটন, সিনথেটিক বিভিন্ন ধরনের ডিউটি ইম্পোজ করে, তার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এভারেজ যদি করি তাহলে 10 পার্সেন্টেজ পয়েন্টস হায়ার। এখন যদি আরো 10% এখন 4 ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটা আমি ভালো যদি একটু সাদত হোসেন আপনার কাছে জানতে চাই যে যেসব পণ্য চীনে ঢোকে, চায়নাতে ঢোকে যুক্তরাষ্ট্রের পণ্য, সেই সব পণ্যের ট্যারিফ বাড়লে কি দাঁড়াবে, এটা একটা ব্যাপার। কিন্তু চায়নার পণ্য তো অনেক বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের বাজারে অনেক বেশি প্রভাব ফেলে। সেইটার ট্যারিফ যদি বেড়ে যায় সেটি আসলে সামঞ্জস্যপূর্ণ কতটা রাখবে অর্থনীতির অবস্থা, এবং চায়নার অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে? দেখুন, চায়নার অর্থনীতিতে যদি আমরা প্রকৃতপক্ষে তথ্যভিত্তিক আলোচনা করি তাহলে স্পষ্টভাবে বলি যে চায়নার ট্রেড যদি হিস্টোরিক্যালি 2001 আপনি দেখেন তাহলে দেখবেন ট্রেডের জিডিপির যে অংশ ছিল, তারা কিন্তু ট্রেডের অংশ যেটা হচ্ছে 60% ছিল, সেটা কিন্তু 37% নেমে এসেছে। আর যুক্তরাষ্ট্রের বাজারে বর্তমানে যদি আপনি চায়নার ট্রেডের কথা চিন্তা করেন সেটা হচ্ছে 15%, তাহলে 15%, আর তাহলে 85% কিন্তু রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে। মানে সেই বিষয়ে খুব বেশি সংকটে পড়বে না বলে মনে হচ্ছে চায়না। মানে আপনি যেটি বলছিলেন যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট তো সারা বিশ্ব বাজারে চায়না। একটু শোভন ইসলামের কাছে ঘুরে আসি। শোভন ইসলাম তো শুনছিলেন, তার মানে চায়না এই ধরনের ট্যারিফ নিয়ে খুব বেশি থ্রেট ভাবছে না, যেটি মনে হচ্ছে ডক্টর শাহাদাত হোসেন বলছিলেন। কিন্তু আমরা যেটা ভাবছি যে চায়না যুক্তরাষ্ট্রের বাজারে যেসব পণ্য দেয় সেই সব পণ্যের ট্যারিফ বেড়ে যাওয়ার ফলে আমাদের একটু সুবিধা বাড়বে। সেই সুবিধাটা আসলে এর পাশাপাশি ডক্টর শাহাদাত হোসেন বলেছেন যে এইটা আসলে সম্ভাবনা, আবার কিছু সংকটও রয়েছে। আপনার কাছে কি মনে হয়, সংকটটা কি ভারী মনে হয় এই ধরনের যুক্তরাষ্ট্র এবং চায়নার যুদ্ধ, অর্থনৈতিক যুদ্ধ? আমি একটু শাহাদাত ভাইয়ের কথা টেনে বলবো। যুক্তরাষ্ট্রে তো যদিও 15-20% পণ্য শুধুমাত্র যুক্তরাষ্ট্রে রপ্তানি করে, চায়নার টোটাল এক্সপোর্ট যেটা অনেক বড়, কিন্তু এই 15% কিন্তু হিউজ অ্যামাউন্ট। কারেক্ট, চায়নাতে যে একেবারে ইম্প্যাক্ট পড়বে না সেটা কিন্তু না। এই ট্যারিফের ফলে চায়নায় ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট পড়বে, কিন্তু চায়না কিন্তু এটার জন্য প্রিপারেশন নিয়েছে, গত 5 বছর ধরেই তারা প্রিপারেশন নিয়েছে, বিকজ তারা বুঝতে পারছিল যে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। তারা কিন্তু এটার জন্য প্রিপারেশন নিয়েছে। এখন আমাদের দিকে আসি, আমরা কিন্তু শর্ট টার্ম একটা বেনিফিট পাবো এই 20% ট্যারিফ ডিফারেন্সের জন্য, আমরা শর্ট টার্ম একটা বেনিফিট পাবো, কিন্তু এই বেনিফিট আমরা ফুললি ইউটিলাইজ করতে পারবো কিনা সেটা ডিপেন্ড করছে আমাদের কি পরিমাণ সক্ষমতা রয়েছে। এই মুহূর্তে আমাদের সক্ষমতা একটু কম, কারণ আমাদের বিদ্যুতের ঘাটতি রয়েছে, আমাদের ক্যাপাসিটির ঘাটতি রয়েছে এক্সপোর্টের, এবং আমাদের এনার্জি ঘাটতি রয়েছে। তাছাড়া আমাদের যে ওভারঅল ফিসকাল অ্যান্ড মনিটারি সাপোর্ট যে আমাদের আরএমজি সেক্টর পায়, সেটাও কিন্তু এই মুহূর্তে একেবারে তলানিতে।
কাজেই আমাদের সক্ষমতা এই মুহূর্তে আমরা যেটুকু পাবো তার কতটুকু অ্যাডভান্টেজ আমরা সেখানে নিতে পারবো, তার চেয়ে কিন্তু এই 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 যে যুক্তরাষ্ট্রের ট্যারিফের ফলে যে মার্কেট এক্সপ্যানশনের একটা সুযোগ রয়েছে বাংলাদেশের, সেটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশগুলো বেশি নিতে পারবে বলে আমার মনে হয়। শোভন ইসলাম, এই জায়গায় একটু জানতে চাই, আপনি তো নিজেই বিনিয়োগকারী, আপনার অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, দেশের যে একটু উল্লেখ করছিলেন দেশের বর্তমান অবস্থা, নিরাপত্তাজনিত অবস্থা, এবং আপনাদের এই সেক্টরের যেসব বিনিয়োগকারীরা ছিলেন তাদের যে ছোটাছুটি, তাদের যে বিনিয়োগের ভেতরে ধরা হচ্ছে যে তারা নিরাপদভাবে এইসব গার্মেন্টস কোম্পানি বা অন্যান্য প্রতিষ্ঠান চলছে না, অনেকে নিজেদের আত্মগোপন করে আছেন বিগত সময়ের কারণে। পরিস্থিতিটা আপনি একটু বলবেন যে আমরা যে বেনিফিটটা নিব, যেটি বলছিলেন বারবার প্রিপারেশন, পাশাপাশি আমাদের যে ধরনের বিদ্যুতের সাপোর্ট দরকার, অন্যান্য সাপোর্ট দরকার, সেই সাপোর্টগুলোর প্রস্তুতি আসলে কি অবস্থায় আপনি বা একজন বিনিয়োগকারী আছেন? আমাদের আরএনজি সেক্টরে যদি সম্পূর্ণ একটি দেখেন কি অবস্থায় বছর, আমাদের প্রবৃদ্ধি হয়েছে 13%, উইচ ইজ এটা নিয়ে আমরা আত্মতুষ্টি কিংবা সেলফ স্যাটিসফ্যাকশনে ভুগতে পারি যে আমাদের গত বছরের চেয়ে বছরের প্রবৃদ্ধি 13%। কিন্তু আপনি যদি যুক্তরাষ্ট্রের মার্কেটে দেখেন, যুক্তরাষ্ট্রের মার্কেটে কিন্তু আমাদের প্রবৃদ্ধি খুবই কম, লেস দেন 10%। আবার আমরা যদি প্রাইস দেখি, আমাদের প্রাইস কিন্তু 1.36% কমে গিয়েছে, মানে আমাদের প্রাইস বাড়াচ্ছে, কমে গিয়েছে। কমাটার কারণ হলো আমাদের যে প্রোডাক্টগুলোর ডিমান্ড বেশি সেই প্রোডাক্টগুলোর ক্যাপাসিটি আমাদের কম, আর যে প্রোডাক্টগুলোর ডিমান্ড একটু কম সেই প্রোডাক্টগুলোর ক্যাপাসিটি আমাদের বেশি। ভারসাম্যটা এখানে বিঘ্নিত, কাজে আমাদের প্রোডাক্টের প্রাইস কমছে, আবার অন্যদিকে আমাদের খরচ বেড়ে যাচ্ছে। আমাদের লেবার কস্ট 56% বেড়েছে গত বছর, এই বছর যে আমাদের আবার 5% জায়গায় 9% ইনক্রিমেন্ট দিতে হয়েছে। আমাদের বিদ্যুতের দাম, গ্যাসের দাম ডাবল হয়েছে, এবং আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যেটি আমাদের লিড টাইম বলি আমরা, যে পরিমাণ যে পথে আমরা রপ্তানি করতাম হুতির রেবেলদের জন্য, সেই রেড সিটা বন্ধ আছে। হয়তো এখানে কিছু যদি গ্লোবাল সাপ্লাই চেনের এখানে কিছু উন্নতি হয়, আমাদের লিড টাইমে আমরা কিছু বেনিফিট পাবো, কিন্তু তাছাড়া লিড টাইমে কিন্তু আমরা ডিসঅ্যাডভান্টেজ পজিশনে আছি। এটা গেল গ্লোবাল সাপ্লাই চেন সিচুয়েশন। এখন আমি আসি আমাদের নিজেদের সক্ষমতার ব্যাপারে। আমাদের একটু গ্লোবাল সিকিউরিটি ইস্যুতে, কিন্তু গ্লোবাল যে সিকিউরিটি এজেন্সিগুলো আছে, মুডি, তারপরে মেরিল লিঞ্চ, এরা কিন্তু আমাদেরকে ইন্ডেক্সটাকে কমিয়ে দেওয়ার কারণ দীর্ঘ সময় আমাদের শ্রমিক অসন্তোষের কারণে আমাদের ইন্ডেক্সটা কমে গিয়েছে। তাছাড়া যাদের যে রিস্ক অ্যানালাইসিস করে, যেসব পৃথিবীর সমস্ত বড় বড় বায়ারগুলো যে বাংলাদেশে বর্ডার প্লেস করে, এবং আমি মার্কিন যুক্তরাষ্ট্রে আমার রপ্তানি $300 বিলিয়ন মধ্যে প্রায় 60% আমি মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করি। কাজে সমস্ত বায়ারের ক্ষেত্রেই এখন কিন্তু রিস্ক মিটিগেশনের একটা কথা আসছে। তারা বলছে যে বাংলাদেশে উই ডোন্ট ওয়ান্ট টু পুট, আমরা সমস্ত এগ ওয়ান বাস্কেটে দিতে চাই না। কাজে যে এক্সট্রা অর্ডার তারা বাংলাদেশে দিত, তার কিছু অংশ তারা বাংলাদেশে দিবে, কারণ বাংলাদেশের ক্যাপাসিটি আছে। শর্ট টার্মে আমরা গেইন করব ফর শিওর, কিন্তু লং টার্মে এটা আমরা একটা প্ল্যান না করি, আমাদের যদি কোনো প্ল্যান না থাকে, তো কোনো প্ল্যান ছাড়া তো আমরা অগ্রসর হতে পারবো না। একটা বিজিএমইএ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান, এটি একটি এখন অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা পরিচালিত হচ্ছে, এটি কোনো নির্বাচিত লোকদের দ্বারা পরিচালিত হচ্ছে না। কাজে সেদিক দিয়ে একটি সমস্যা রয়েছে, সিকিউরিটির সমস্যা রয়েছে, সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি এই মুহূর্তে আমি খুব ভালো অবস্থায় আছে বলে মনে করি না, এবং আমাদেরকে কোনো ধরনের নীতিগত সহায়তাও দেওয়া হচ্ছে না। কিছু বললেই বলা হয় আপনার এটা তো 50 বছরের পুরনো ইন্ডাস্ট্রি, আর কত আমরা স্পুন ফিডিং করব। ওকে, আমরা বুঝতে পেরেছি। শোভন ইসলাম, সিটিজেন হিসেবে ডক্টর শাহাদাত হোসেন সব তো শুনছিলেন, আপনার জায়গা থেকে যদি একটু বলতেন যে আমাদের প্রস্তুতির ঘাটতিটা মানে লক্ষ্য করা যাচ্ছে, সব মিলিয়ে যে সরকারের সাপোর্ট, বিনিয়োগকারীদের অবস্থা, এবং যে বিজিএমের কথা, এত বড় শক্তিশালী একটি অর্গানাইজেশন, সেখানে প্রশাসক দিয়ে চালানো, সব মিলিয়ে এই ধরনের অর্থনৈতিক যুদ্ধের মধ্যে আমাদের যে সুবিধাটা নেওয়ার আমরা যে পরিকল্পনা করছি, সেটা কি আসলে মানে শঙ্কা বাড়াচ্ছে কিনা? জি, ধন্যবাদ। দেখুন, যে কোনো ধরনের, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা ট্রেড পলিসি, সেই পলিসি আসলে আমার ইকোনমিক রিলেশনস এবং অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে নেওয়ার জন্য আমার দেশ কি ধরনের পদক্ষেপ নেবে এবং সেই সুযোগ সুবিধাগুলো আমরা তৈরি করতে পারবো কিনা তার উপর নির্ভর করবে। আমি প্রথমত বলতে চাই যে ইয়েস, যে ট্যারিফ ইম্পোজিশনের কারণে চায়না প্রোডাক্টস এর উপর যুক্তরাষ্ট্র কর্তৃক এটার সুবিধা বাংলাদেশ নিতে পারে, কিন্তু নিতে পারবে যদি তার সঠিকভাবে
বিভিন্ন ধরনের পদক্ষেপ গুলা নেয়। প্রথমত পদক্ষেপ বলতে হচ্ছে আমার যে কম্পিটিটিভনেস, আমার যে নেইবারিং কান্ট্রি যেমন ইন্ডিয়া, পাকিস্তান অথবা কম্পিটিং কান্ট্রিজ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এদের যদি রিসেন্ট 2 বছরের প্রবৃদ্ধি দেখেন 4 থেকে 6% প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্রের বাজারে, যেখানে আমরা কিন্তু কিছু নেগেটিভ ছিলাম, বর্তমানে কিছুটা এই বিগত কয়েক মাসে সেই প্রবৃদ্ধির ধারাটা আবার ফিরে আসছে। এখন আমরা পার্শ্ববর্তী দেশের সাথে, কম্পিটিং কান্ট্রিগুলোর সাথে কেন পিছিয়ে আছি? পিছিয়ে থাকার মূলত কারণ হচ্ছে ইন্ডিয়া যেখানে $4.7 বিলিয়ন রপ্তানি করে, আমরা কিন্তু 6.7। তাদের যে প্রবৃদ্ধি হচ্ছে সেই প্রবৃদ্ধিটা কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে বেশি আমাদের তুলনায়। অতএব যে সুযোগটা তৈরি হতে যাচ্ছে, ইন্ডিয়া যে ধরনের সুযোগ সুবিধা তৈরি করছে, আমাদের কিন্তু সেগুলা মাথায় নিতে হবে। ইন্দোনেশিয়া তারা কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে হাই ভ্যালুড প্রোডাক্টস এর দিকে চলে যাচ্ছে। এবং আমরা যদি ভিয়েতনামের সাথে তুলনা করি, বলা হচ্ছে আমরা হাফ প্রাইস পাই, যেটা সুবন ভাইয়ের কথাও স্পষ্ট। অর্থাৎ দেশ যখন উন্নত হয় তখন কাপড়, হাই ভ্যালুড কোয়ালিটি প্রোডাক্টস এর ডিমান্ড কিন্তু বাজারে বাড়তে থাকবে। সেই জায়গাগুলোর জন্য কি করতে হবে? আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, এবং বিনিয়োগ বাড়ানোর জন্য সেটা এফডিআই হতে পারে অথবা আমার ডোমেস্টিক ইনভেস্টমেন্ট। কিন্তু সেই ইনভেস্টমেন্টের অবস্থাটা যদি দেখেন, বাংলাদেশে এখন যে ইন্টারেস্ট রেট, সেখানে কিন্তু বিনিয়োগ স্থবির এবং বিগত 10 থেকে 14 বছরে সর্বনিম্ন অবস্থানে পৌঁছে গেছে। অনেক ধন্যবাদ। আমাদের থামতে হচ্ছে ডাক্তার শাহাদাত হোসেন সিদ্দিকী। মানে বিষয়টি এমন জায়গায় দাঁড়িয়েছে, মানে মূল কথায় যদি বলি যে একটা আস্থার পরিবেশ আমাদের এখানে অভাব লক্ষ্য করছে। আস্থার পরিবেশ তৈরি করতে হবে। এই পর্যায়ে আমরা একটু শেষ করতে চাই। শোভন ইসলাম এবং ডাক্তার শাহাদাত হোসেন সিদ্দিকী, দুজনকে অসংখ্য ধন্যবাদ। সবার আগে দেশ। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে ছিলাম আব্দুল্লাহ হীরা। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার শোতে আবার দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।